সব কথাই মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। অনেক তো লাফালাফি হইলো, অনেক তো হম্পদম্প দেখানো হইলো, শেখ হাসিনাকে নিয়ে আসবো, আইনের মুখোমুখি করব, কাঠগড়ায় দাঁড় করাবো। যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি সামনে আসতেছে তখন কেন হাউমাউ, কান্নাকাটি, গড়াগড়ি, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? দেখেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন যে রাজকীয়ভাবে হবে এটা একজন পাগলও জানে। একজন বিকৃত মস্তিষ্কের মানুষও খুব ভালোভাবে বলতে পারবেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে রাজকীয়ভাবে। হ্যাঁ, তিনি দেশে আসবেন, এমন তো নয় যে তিনি দেশে আসবেন মানে জাস্ট আমরা শুধু খবরটা পাবো যে তিনি দেশে আসছেন, গ্রেপ্তার হয়েছেন, কারাগারে আছেন, এরকম তো নয়। তিনি যখন আসবেন বাংলাদেশে একটা কম্পন সৃষ্টি হবে। আমি ভূমিকম্প শব্দটা বললাম না, ভূমি কেন, আকাশ বাতাস গাছপালা সকল কিছু কম্পিত হবে। এই কম্পন সেই কম্পন না, মানুষের হৃদয়ে কিন্তু কম্পন ওঠে। একটা হচ্ছে খুবই ভালো সংবাদ, সুসংবাদ যখন আসে তখন কম্পন ওঠে, আর একটা হলো ভয়ে কম্পন ওঠে। শেখ হাসিনা প্রত্যাবর্তন বা শেখ হাসিনার দেশে আসার বিষয়ে এই কথাগুলো শুনে অনেকেরই কিন্তু কম্পন উঠতেছে, কারো ভালো লাগার দিক দিয়ে, কারো ভয়ের কম্পন। আমি আজকে আপনাদেরকে যে নিউজটি জানাতে যাচ্ছি সেই নিউজটি জানার পরে আপনিও নিঃসন্দেহে বলবেন শেখ হাসিনা প্রত্যাবর্তন হবে রাজকীয় প্রত্যাবর্তন। হ্যাঁ, এই কথা বলতে পারেন, সেটা কি ভারত নির্ধারণ করে দেবে? বাংলাদেশের রাজনৈতিক ময়দানকে এরকম একটা পরিবেশ পরিস্থিতি ভারতই তৈরি করে দেবে? না, ভারত তৈরি করে দেবে না। ভারত তাদের লোক পাঠিয়ে বাংলাদেশে মিছিল করিয়ে রাজপথ দখল করে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করাবে না, বাংলাদেশের মানুষই করাবো, সেই প্রমাণটাও আপনাদেরকে দেব। তার আগে ভারত কি বলছে, ভারত যে সাফ জানিয়ে দিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে আমরা অবগত করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমি মানে গুরুত্বপূর্ণ নিউজগুলো, গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের উদ্দেশ্যে শিরোনামটাও বলে দিই, দিন তারিখ উল্লেখ করে, যাতে আপনারা নিজেদের মতো করে পড়ে নিতে পারেন। সেই ধারাবাহিকতা আপনাদেরকে বলে দিই। নিউজটা হলো 17 এপ্রিল 2026, 11টা 16 PM এই সময়ে নিউজটা হয়েছে, অর্থাৎ গতকালকে। আর আজকে ভিডিও করতেছে আমি 18 এপ্রিল 2026 রোজ শনিবার আজকে ভিডিও করতেছে। শিরোনাম হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান বাংলাদেশের, এলো ভারতের উত্তর। ডক্টর ইউনূসের পক্ষ থেকে, মানে ইউনূস সরকার যখন ছিল তখন ইউনূস সরকারের পক্ষ থেকে ভারত বরাবর একাধিকবার চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফিরে আনার জন্য। তখনও ভারত মানে সব চিঠির উত্তর দেন নাই, একবার শুধু ভারত অফিসিয়ালিভাবে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তাদের উত্তরটা, জবাবটা দিয়েছিলেন, খুব কড়া ভাষায় জবাবটা দিয়েছিলেন। আর যখন নতুন সরকার আসলো, বিএনপি সরকার, বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানাইছে ভারতকে, সেই ভারত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জবাবটা দিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে বলি, সাংবাদিক তাকে প্রশ্ন করছে, অর্থাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছেন। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে জারি করা অধ্যাদেশকে আইনের রূপ দিতে যাচ্ছে বাংলাদেশে বর্তমান সরকার। এ তথ্য জানিয়ে এ দুই ইস্যুতে ভারতের প্রতিক্রিয়া জানতে চায় ওই সাংবাদিক। জবাবে রণধীর জয়সওয়াল তিনি কি বলছেন, বলছেন যে বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। জানিয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে, খেয়াল করবেন, বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনার মাধ্যমে দেখা হচ্ছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ভারত এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা সময়সীমা উল্লেখ করেনি। আমি কথা বলবো এই বিষয়ে, আগে সম্পূর্ণ নিউজটা আপনাদের জানাই। এরপর রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ সফরে ভারত জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। উভয় পক্ষই বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেছে এবং শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা কথাও জানানো হয়েছে। আর তেলের বিষয়ে বলা হয়েছে, গত মার্চে বাংলাদেশে 22,000 মেট্রিক টন হাই স্পিড ডিজেল পাঠানো হয়েছে এবং চলতি মাসে সরবরাহ অব্যাহত থাকবে। সর্বশেষ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়ে মুখপাত্র, মানে রণধীর জয়সওয়াল মুখপাত্র বলেন, ভারত সব ধরনের সাম্প্রতিক ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এই যে ভারতের প্রতিক্রিয়া বা ভারতের জবাব যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা শুনে আপনি কিন্তু বলতে পারেন যে এখানে নতুন কি? এখানে তো নতুন কিছু নাই। সে পুরাতন আলাপ। ডক্টর ইউনূসের আমলে যে বার্তা বা যে জবাব দিয়েছেন ভারতের পক্ষ থেকে, এখনো তো সে জবাবই দেওয়া হচ্ছে। একই তো, শুধু একটু ভাষাগত পরিবর্তন আছে। হ্যাঁ, ভাষাগত পরিবর্তন আছে, জবাবটাও একই। মানে ভারত তাদের অবস্থান থেকে তারা নড়ে নাই। তাদের অবস্থানে তারা দৃঢ়ভাবে আছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রকে তারা সহযোগিতা করতে চায় এবং করতেছে। তেল দিতেছে। দেখেন, যখন সারা বিশ্বে রাশিয়া থেকে তেল কেনার যখন মার্কিনীদের কাছে আমাদের চিঠি দিতে হচ্ছে, ভারত ঠিকই আমাদেরকে হাজার, হাজার মেট্রিক টন হাই স্পিড ডিজেল তারা পাঠিয়ে দিচ্ছে। শুধু পার্থক্যটা হলো কোন জায়গায়? পার্থক্যটা হলো যে ইউনূস সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল না এবং ইউনূস সরকারের সাথে ভারত কোনো সময় সুসম্পর্ক বজায় রাখতে চায়নি। তারা বলছে গণতান্ত্রিক সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে। যেহেতু এই সরকারটা নির্বাচিত সরকার, যেভাবেই হোক না কেন, এই সরকারের সাথে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছে এবং সেই সুসম্পর্কের মাধ্যমে এই কাজগুলো করতে চাচ্ছে। পার্থক্য শুধু এইটুকুই, শেখ হাসিনা আওয়ামী লীগ বিষয়ে তাদের অবস্থান চুল পরিমাণও একটু নড়েও নাই, চড়েও নাই, মানে একই অবস্থানে আছে। তাইলে এখন আপনাকে বলতে পারেন যে ভারত শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন আপনি এই ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এই জবাবের পরিপ্রেক্ষিতে কেমনে বুঝতে পারলেন? না, এই জবাবের পরিপ্রেক্ষিতে বুঝতে পারিনি। তবে এইখানে একটা নির্ভরযোগ্যতা আমি পেয়েছি। সেটা হলো যে ভারত বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান সরকারকে খুশি করার জন্য আওয়ামী লীগের উপর সেরকম কোনো স্টিম রোলার যে চালাবে না, এইটা নিশ্চিত হতে পেরেছে। এবং আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সিদ্ধান্তের উপরই তারা যে অনড় আছে বাংলাদেশের বিষয়ে, এই বিষয়টা আমি নিশ্চিত হতে পেরেছি। তাইলে এখন শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে রাজকীয়ভাবে কীভাবে হয়, এখন আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো আমি। সেই ভিডিও ফুটেজটা আপনারা দেখুন, তারপর আলোচনা করি। এই যে একটা মিছিল দেখালাম আপনাদেরকে, এই মিছিলটা কবেকার? গতকালকের মিছিল। কোথাকার? চট্টগ্রামে একটা মিছিল হয়েছে। লোক সংখ্যা আপনার কাছে কি মনে হয় 2-4 জন, 10-20 জন? না, শতাধিক লোক মিছিল করছেন। স্লোগানগুলো কি? আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা মানব না, গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার নিপাত যাক। একজন খালি গায়ে তিনি তার শরীরে এই লেখাগুলো লিখেছেন। এই যে মিছিলটা করেছেন, আপনি একবার শুধু ভাবুন যে গত সরকার, ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে গেছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করছে। বর্তমান সরকার সেটাকে আইনে রূপান্তরিত করছে। তারপরে মিছিল করতেছে, রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে, জানে যে রাজনৈতিক কর্মকাণ্ড করলে কী হবে, এখন তো আইন হয়েছে, তারপরেও করতেছে। সেইটাও বড় কথা না। বড় কথা হলো, আমি আপনাদেরকে বলি, এই যে মিছিলটা হয়েছে, এই মিছিলটা কার নেতৃত্বে হয়েছে? নেতৃত্ব কে দিয়েছেন? এই পরিচয়টা আপনাদেরকে নেই। সদস্য যুব ক্রীড়া উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। তার মানে কি? ছাত্রলীগের সাবেক একজন নেতার নেতৃত্বে, মানে তার নিজের ইচ্ছায় নেতৃত্ব প্রদান করে তিনি এরকম একটা মিছিল রাজপথে গড়াইছেন। অনেকেই বলে যে আওয়ামী লীগের নেতৃত্ব নাই, এই দলের তো নেতৃত্ব লাগবে না। এই দলের নেতৃত্ব গড়ে ওঠে, আপনি গড়ে ওঠে, পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব গড়ে ওঠে। একজন নিজেই উদ্যোগ নিচ্ছেন, একটা মিছিল করতেছেন, নিজেরাই করতেছেন, কারো মুখের দিকে তাকিয়ে না। দল দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। দেশ যেন অন্ধকারে ডুবে না যায় সেদিকে, মানে সেই জন্য এই দলটা নিজেই নিজেদের উদ্যোগে করে। জাস্ট রাষ্ট্রযন্ত্র, সরকারের পক্ষ থেকে যদি বিরোধিতা না করা হয়, তাহলে এই দলকে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব। এখন বলতে পারেন যে বর্তমান সরকার যদি বিরোধিতা না করেন, তাহলে আইনে রূপান্তরিত কেন করলেন? হ্যাঁ, এইখানেও একটা কথা আছে। কথাটা হলো যে আইনে যখন রূপান্তরিত হয়েছে তখন ভালো,
কারণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলছেন দেশ চলবে আইন অনুযায়ী। তাইলে যেহেতু আইনই করা হয়েছে, আইনেই লড়াই তারা লড়বেন, আইনি লড়াই লড়বেন, রাজপথে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, আইনে যেটা আছে সেটাই করবেন। এই যে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এবং পাশাপাশি আপনি দেখুন তো দেশের সাধারণ মানুষের দিকে একটু তাকান তো, তাদের ভাবমূর্তি, তাদের চিন্তাধারা পরিবর্তন হয়েছে কিনা। এই যে তেল পাম্পে গিয়া একেবারে হাজার হাজার মানুষ সিরিয়াল দিতে হচ্ছে, কিসের জন্য দিতেছে? 2 টাকা কমে তেল কিনতে পারবে, বা সেখানে ফ্রি তেল দেওয়া হইতেছে না, নিজের টাকা দিয়ে, বরঞ্চ কিছু বাড়তি টাকা দিয়ে হলেও তেল কিনতে চায়, কিন্তু পাচ্ছে না। মানুষ কী করতেছে? শেখ হাসিনাকে স্মরণ করতেছে। এখন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ, মানুষ হাহাকার, মানুষ কষ্ট করতেছে, কাকে স্মরণ করতেছে? শেখ হাসিনাকে স্মরণ করতেছে। এখন আমাদের জ্বালানি কেনার জন্য মার্কিনীদের কাছে চিঠি দিতে হয়, অনুরোধ করতে হয়, হাতে পায়ে ধরতে হয়। মানুষ কাকে স্মরণ করতেছে? শেখ হাসিনাকে স্মরণ করতেছে। এই যে আওয়ামী লীগের যে বয়ান, শেখ হাসিনার যে একটা বয়ান ছিল যে আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ, জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে, সহযোগিতা করে, তাকে যদি সুদৃষ্টিতে দেখে, সেই রাজনৈতিক দলের নেতার প্রত্যাবর্তনকে আপনি মনে করেন চোরের মতো হবে না রাজকীয়ভাবে হবে, সেটা দেখতে পাবো আমরা। এবং আমি এটা আমার বিশ্বাস থেকে বললাম যে শেখ হাসিনা প্রত্যাবর্তন হবে রাজকীয়ভাবে। প্রিয় দর্শক, আপনারও কিছু বলার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাইতে পারেন। ভারত তো এখানে এসে কিছু করে দেবে না, অনেকেই বলে ভারত তো করে দেবে না, যা করার করতে তো হবে, স্পেস তো পাইতে হবে। একটু স্পেস দেন, দেখেন তারা কি করে, করতে পারে কি না পারে। এখন স্পেস দিবেন না, যদি করে মব করবেন, শারীরিক অত্যাচার করবেন, প্রাণ কেড়ে নেবেন, একেবারে নিরপরাধ ব্যক্তিকে কারাগারে রাজবন্দি করে রাখবেন, এইটা তো মানে এমনি মুখের কথা না, মুখের কথা না। যখন একজন নিরপরাধ মানুষ শুধুমাত্র স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন তাকে রাজবন্দি করা হয়, অমানবিক নির্যাতন করা হয়, এগুলো সহ্য করেও যে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা রাজপথে মিছিল করতে পারে, সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতার প্রত্যাবর্তন যে রাজকীয় হবে না, এই কথা যে বলবে না, এই কথা যে স্বীকার করবে না, আমি মনে করি তার যুক্তিতে একটু সমস্যা আছে। আমি ভিডিওটা শেষ করব, কথা বাড়াবো না। আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, একটা ক্লিপ দেখাই, সেই ক্লিপটা দেখেন। এই ক্লিপের মাধ্যমে আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা চাইলে এই ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শেখ হাসিনা একবার বলেছিলেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে না? এই মোবাইল কে দিয়েছে? আমরা দিয়েছি, আওয়ামী লীগ সরকার দিয়েছে। এই কথা শুনে সুশীল সমাজের সে কি প্রতিবাদ। তারা মোবাইল কিনেছে নিজের পকেটের টাকায়, শেখ হাসিনা কিনে বলল মোবাইল আওয়ামী লীগ সরকার দিয়েছে। এবার আসেন বর্তমান প্রসঙ্গে। এই যে এই লোকদের দেখছেন কাঠফাটা রোদের মধ্যে অর্ধমৃত হয়ে ফুয়েলের জন্য পেট্রোল পাম্পে বসে আছে, এরা কিন্তু মাগনা বা ডিসকাউন্টে ফুয়েল নিতে আসেনি, পকেটে টাকা নিয়েই এসেছে। লাগলে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা দেবে, তাও পাচ্ছে না। অর্থাৎ পকেটে টাকা থাকলেই সব পাওয়া যায় না। আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ নই। যে কোনো পণ্যের প্রয়োজন মেটাতে হলে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটাও টাকা থাকলেই হয় না। এর জন্য অনেক ভূরাজনৈতিক সমীকরণ থাকে, অনেক দেন দরবার করতে হয়, তারপর সেই পণ্যটা দেশে আসে।